হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আবার বলবো, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতে আমি ষষ্ঠ অধ্যায়ে 6-এর ক অনুশীলনীতে 2টি ক্লাস দিয়েছিলাম, 6-এর খ অনুশীলনীতে আমি 1টি ক্লাস দিয়েছিলাম। সেটার সাথে তাল রেখে আজকে আমি মূলত 6-এর খ অনুশীলনীতে তোমরা দেখে থাকবে যে আমরা নর্মালি কোনো একটি ভগ্নাংশকে যেমন পূর্ণ সংখ্যা দ্বারা কীভাবে গুণ করেছিলাম, বা কোনো একটি পূর্ণ সংখ্যাকে কীভাবে আমরা ভগ্নাংশ দ্বারা গুণ করেছিলাম, বা কোনো একটি ভগ্নাংশকে সেটা যে ধরনের ভগ্নাংশ হোক না কেন, প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা কীভাবে আমরা গুণ করেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়েছি এবং গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। এবং পার্ট 1-এ অনুশীলনী 6-এর খয়ে বারবার বলেছিলাম যে তোমাদের যে বোর্ডে আমি লিখে দিয়েছিলাম যে গাণিতিক সমস্যা এবং সমস্যার সাথে যে পৃষ্ঠাগুলো উল্লেখ করেছিলাম, পেজগুলো উল্লেখ করেছিলাম, যে পেজগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমি যদি বলতে চাই ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ 6-এর ক খ মিলে যে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের বা সরলীকরণ বা এর কাজ সম্পূর্ণটা যদি আমি সম্পূর্ণ আমার কন্ট্রোলে আনতে পারি, তখন এখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসলে আমার কাছে প্রশ্ন কোনো সমস্যার সমাধান করা সমস্যা হবে না, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান অতি সহজে দিতে পারবো। তোমরা 6-এর খ অনুশীলনীতে দেখবে লাস্টে 10-এর 3টি গাণিতিক সমস্যা দেওয়া আছে, যেটা আমি তোমাদের বোর্ডে লিখেছি পৃষ্ঠা নম্বর 61 বা পৃষ্ঠা নম্বর 64। এই 61 এবং 64 পেজের যে গাণিতিক সমস্যা আছে খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যদিও বা তোমাদের বোর্ডে এখানে লিখি নাই, তবে আমি তোমাদের এই সম্পূর্ণ বই শেষ করার পর যখন তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দিব, তখন আমি ইন ডিটেলসে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব যে আমরা ষষ্ঠ অনুশীলনীতে আমরা যে 6-এর ক এবং খয়ে যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে যে আমাদের ধারণাটা ছিল, ক্লিয়ার ধারণা ছিল, সেই ধারণার আলোকেই আমরা যে কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করে তোমাদের সামনে আমরা কিভাবে সমস্যা সমাধান করতে হবে, কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে প্রশ্নে মানদণ্ড থাকবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আসো, আমি অলরেডি বোর্ডে লিখেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তবে একটি কথাই বলবো, আমরা যে প্রক্রিয়া প্রতীকে যাই, এই প্রক্রিয়া প্রতীকে বা তোমরা উপর ক্লাসে গেলেও তোমরা দেখে থাকবে অষ্টম শ্রেণীতে যখন উঠবে বা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যখন তোমরা উঠবে বা ষষ্ঠ শ্রেণীতে যখন অধ্যয়নরত থাকবে, তখন কিন্তু আমার কথাটা বারবার মনে আসবে যে তৌহিদ স্যার এই কথাটা বলতেন, অর্থাৎ ভাগ একটু হলেও জটিল, অর্থাৎ ভাগ করতে যাওয়া মানেই আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান যখন ভাগের কাজগুলো করি, প্রক্রিয়া প্রতীকে বা প্রক্রিয়া চিহ্নতে যখন আমরা ভাগের কাজ করি, তখনই কিন্তু আমাদের নামতাগুলো জানতে হয়। ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের নামতাগুলো আমাদের কমপ্লিটলি করতে হয়, আমাদের কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। পঞ্চম শ্রেণীতে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, যার কারণেই আমাদের ভগ্নাংশের ভাগটা জানতে হলে, করতে হলে আমাদের একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা কি, বা কোনো একটি নির্দিষ্ট সংখ্যার বিপরীত সংখ্যা আমরা কীভাবে পাবো, বা কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ কী, বা কোনো একটি পূর্ণ সংখ্যাকে একটি প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ কী, এগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে আসো, কোনো একটি ভগ্নাংশকে বা কোনো একটি পূর্ণ সংখ্যাকে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে ভাজ্য এবং ভাজকের বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। এটা অবশ্যই তোমরা তৃতীয় অধ্যায়ে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র তোমরা শিখে এসেছো, বা নিঃশেষে যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে তোমরা কিভাবে সূত্রটা ব্যবহার করবে সেটাও শিখে এসেছো। কারণ আমাকে এটা আলোচনা করতে হবে, কারণ এখানে আমি দেখো লিখেছি 8 ভাগের 7 ভাগকে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানেও কিন্তু ভাজ্য এবং ভাজকের বিষয়টা আসবে। বা 6-এর খ অনুশীলনীতে পার্ট 1-এ আমি যেটা দিয়েছি
যে কোনো একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা কি, সেটা আমার এখন কিন্তু কাজে লাগবে। ওভারঅল আমাদের নামটা তো অবশ্যই জানা লাগবে, কারণ লঘিষ্ঠ করতে গেলে আমাকে গুণ করে নিতে হবে, তারপর করতে হবে। তো যাই হোক, এখন আসো আমরা এই প্রথম যে একটি গাণিতিক সমস্যা আমি লিখেছি, 8 ভাগের 7 ভাগকে আমরা 4 দ্বারা কিভাবে ভাগ করব, অর্থাৎ একটি ভগ্নাংশকে আমরা একটি পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করব। তোমাদের যদি আমি বোর্ডে এভাবে লিখে দিতাম, এটাকে অবশ্যই তোমরা এভাবে লিখতে। এর আগেও তোমাদের আমি সরলীকরণে বলেছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে পাশাপাশি ভাগ থাকা মানেই এটা লব বাই হর আকারে, বা তোমরা যখন নবম অধ্যায় শতকরার ম্যাথগুলো করবে, সরল মুনাফা বা লাভ ক্ষতি অঙ্ক যখন তোমরা করবে, তখন কিন্তু এই ভাগটা বা এই ভগ্নাংশটা অনুপাত হিসাবে আমাদের কাজে লাগবে। আমি বারবার বলেছি, আমরা edutube.com ক্লাস নিই মূলত প্রত্যন্ত অঞ্চলে বা যারা খুব ট্যালেন্টেড বা পিছিয়ে পড়া শিক্ষার্থী বা মাঝামাঝি শিক্ষার্থী, ইন ডিটেলসে তোমাদের কোনো একটি গাণিতিক সমস্যাকে ইজি করে যাতে তোমরা বুঝতে পারো, সেটার জন্যই আমরা এই edutube.com ক্লাসগুলো দিয়ে থাকি। তাহলে দেখো, আমি লিখেছি যদিও বা 8 ভাগের 7 ভাগ ডিভাইডেড বাই 4, এইটাকে বোঝানোর জন্য আমি 10 ডিভাইডেড বাই 2 লিখলাম। তাহলে আমি যদি এটাকে এভাবে দেখাতে চাই 10, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ভাজ্য, এটা হয়ে যাচ্ছে ভাজ্য, আর এটা হয়ে যাচ্ছে কি আমরা বলো ভাজক। বা তোমরা পঞ্চম অনুশীলনীতে দেখবে লসাগু বা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে শেষ ভাজক উল্লেখ করেছিলাম। 2 বা ততোধিক সংখ্যার যখন আমরা লসাগু নির্ণয় করেছিলাম বা গসাগু নির্ণয় করেছিলাম, বিশেষ করে গসাগু নির্ণয়, সেখানে কিন্তু ভাজ্য ভাজকের কথাটা ছিল বা ভাজ্য ভাজক চলে এসেছে অলরেডি, বলা লাগে নাই। ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের ভাজ্য ভাজকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিম, যে কোনো একটি সংখ্যাকে যখন ভাগ করা হয়, ওই ভাগ করা সংখ্যাটাকেই আমরা বলি ভাজ্য, যাকে ভাজা হয়, যাকে বিশ্লেষণ করা হয়। তাহলে এখানে 10কে 2 দ্বারা ভাগ করা অর্থ লবকে আমি এখানে ভাজ্য হিসাবে বিবেচনা করছি এবং হরকে আমি ভাজক হিসাবে বিবেচনা করছি। এইটা বলার উদ্দেশ্য, আমি এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য ভাজ্য ভাজকের বিষয়টা বুঝাবো। তাহলে দেখো, এখানে 5 দুগুণে 10 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এই 10কে 2 দ্বারা ভাগ করছি, এর অর্থ একটি 2 এর বিপরীত ভগ্নাংশ দ্বারা আমরা অ্যাকচুয়ালি 10কে গুণ করব। অর্থাৎ 2 এর বিপরীত ভগ্নাংশের নিচে মনে মনে 1, এইটাকে আমরা বিপরীত ভগ্নাংশ এটা লিখব। তোমাদের আমি অলরেডি সাইডে ভাগটা একটু লিখে রাখি। এখানে আমাদের ভাগফল কত হচ্ছে সেটাও একটু লিখে রাখলাম, একটু খেয়াল করো। তাহলে কোনো একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে যে সংখ্যাটা দ্বারা ভাগ করব তার বিপরীত সংখ্যা বা বিপরীত ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করব। দেখো, সেটাই করেছি। 10কে 2 দ্বারা ভাগ করা মানে ফাইনালি আমরা এইভাবে 10কে 2 দ্বারা ভাগ করলাম। নর্মাল দুটি পূর্ণ সংখ্যাকে ভাগের প্রক্রিয়াটা দেখাচ্ছি, কিন্তু যখন ভগ্নাংশ আসবে, মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ বা পূর্ণ সংখ্যাকে একটি মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ, তখন কিন্তু আমাদের একসাথে অনেক বিষয়গুলো চলে আসছে, ভাজ্য ভাজক বা বিপরীত ভগ্নাংশ চলে আসছে। সেটাই কিন্তু আমি করেছি এখানে। দেখো, 10কে 2 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 2 এর বিপরীত ভগ্নাংশ দ্বারা 10কে গুণ করা। এই কারণে দেখো, আমরা আগে তোমাদের পার্ট 1-এ কোনো একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করা অর্থ হচ্ছে লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ, সেটাই আমি করেছি। দেখো, লঘিষ্ঠ করলে আমরা পেয়ে যাচ্ছি 5, একই রেজাল্ট পাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো, স্যার আপনি এত কথা বলেন, এত বিষয় ডিটেলসে আলোচনা করেন, আসলে আমি এই এত কথা বলার জন্য, এত ডিটেলসে আলোচনা করার জন্য, এত শেখানোর জন্য আমি edutube.com হাজির হই প্রতিনিয়ত। নর্মাল অঙ্ক করলে তো করা যায়, তোমরা বলো যে এত সময় নেন, আসলে সময় আমাকে নিতেই হবে, ম্যাথমেটিক্যাল টার্ম বোঝানোর বিষয়, বেসিক বিষয়। ওকে, তাহলে এইটার সাথে
ধারাবাহিকতা রেখে আমি যদি এখন একটি ভগ্নাংশকে যদি একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই ভাগফলের লবকে আমি যদি এটাকে এইভাবে বিবেচনা করতাম, তাহলে দেখো এটা লেখা যেত কি না? তাহলে আমি এটাকে লব বলতে পারছি, এটাকে আমি ভাজ্য বলতে পারছি অ্যাট এ টাইমে। ওকে, আর এটাকে আমি বলছি হর, অ্যাট এ টাইমে এটাকে আমি বলবো ভাজক। ওকে, তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথমে যে অংশ এটাকে অপরিবর্তন রাখতে হবে, অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে আমাদের অপরিবর্তন রাখতে হবে, অর্থাৎ লবটিকে আমাদের অপরিবর্তন রাখতে হবে, বা লবটিকে আমাদের ভাজ্য হিসাবে বিবেচনা করতে হবে, কারণ এটাকেই আমাদের ভাগ করতে হবে। এর অর্থ হচ্ছে ভাজ্যকে অর্থাৎ এই ভগ্নাংশটাকে অপরিবর্তন রেখে যে সংখ্যা দ্বারা ভাগ করব, যে ভগ্নাংশ দ্বারা ভাগ করব, এইটার আমরা শুধুমাত্র চেহারাটা চেঞ্জ করব। অর্থাৎ এইটা যদি আমি তোমাদের দেখাতে চাই, অ্যাকচুয়ালি 8 ভাগে 7 ভাগ আমাদের এই 4 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 4-এর বিপরীত ভগ্নাংশের নিচে মনে মনে 1 আছে, আমরা 4-এর 1 দ্বারা আমরা গুণ করব। অ্যাকচুয়ালি খেয়াল করো, তাহলে কোনো একটি ভগ্নাংশকে ভাগ করার অর্থ হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করব তার বিপরীত সংখ্যা বা বিপরীত ভগ্নাংশ দ্বারা আমাদের অ্যাকচুয়ালি গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো আমি কি ক্যালকুলেশনটা করেছি। তাহলে 4-এর নিচে মনে মনে 1 ছিল, উল্টে দিয়েছি। এখন যদি লঘিষ্ঠ করা যায় আমরা লঘিষ্ঠ করব, অথবা লবে লবে গুণ, অথবা হরে হরে গুণ। তাহলে আমরা লঘিষ্ঠ করতে পারি নাই, আমরা লব লব গুণ করেছি, হর হর গুণ করেছি। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে আমরা ভাগ করলাম। অর্থাৎ ভাগ করার অর্থ হচ্ছে যে সংখ্যাটি দ্বারা ভাগ করব তার বিপরীত সংখ্যা বা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। অর্থাৎ ভাগের ফরম্যাটটাকে আমাদের গুণ আকারে নিয়ে আসতে হবে, গুণের নিয়মে আনতে হবে। তাহলে আমরা অতি সহজে এই ভাগের ক্যালকুলেশন আমরা পারবো। ওকে, এরপরে দেখো আরেকটি সংখ্যা আমি লিখেছি, 2 সমস্ত 2-এর 1 ডিভাইডেড বাই 2 সমস্ত 6 ভাগের 5। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিখেছিলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, সেকেন্ড টাইমে লিখেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, যার কারণে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা আমি ভাগ করব। প্রথমে লিখেছিলাম ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, এখন আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা কিভাবে আমি ভাগ করব। তাহলে প্রথম কাজ যে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে 2 দুগুণে 4 রেখে 5/2 ডিভাইডেড বাই, এটাকেও আমাদের অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। 6 দুগুণে 12 আর পাশে আমরা 17/6 লিখব। ওকে, তাহলে আমরা পাচ্ছি 5/2। আমি আবার তোমাদের ব্যাকআপে আসতে চাই যে কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাহলে এটার আমরা বিপরীত ভগ্নাংশ আমরা এখানে লিখে দিলাম। এখন যদি লঘিষ্ঠ করা যায় আমরা লঘিষ্ঠ করব, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 3 5-এ 15/17 পেলাম। যদি আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকতো তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতাম, সেক্ষেত্রে তো আমাদের নামটা জানতেই হতো যে 17 ঘরের নামটা। ওকে, দেখছো তোমরা সবসময় একটি জিনিসই লক্ষ্য রাখবে, আমাদের নামতাগুলো সবসময় জানা লাগে। তোমরা 7 পর্যন্ত নামতাগুলো বারবার প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তাহলে কোনো একটি ভগ্নাংশকে আমরা ভগ্নাংশ দ্বারা ভাগ করলাম। ওকে, এখন আসো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ আমি তোমাদের এখানে দেখেছিলাম 10 ডিভাইডেড বাই 5, তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা, এটাও একটি পূর্ণ সংখ্যা, এর বিপরীত ভগ্নাংশ 5 দ্বারা আমরা ভাগ করেছিলাম। সেই ক্ষেত্রে এগুলো একদম সিম্পল, কোনো একটি সংখ্যাকে আমরা অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করব, সেটা একেবারেই ছোট ক্লাসের বিষয়গুলো। কিন্তু ভগ্নাংশের বিষয়টায় আসতে যদি হয় তাহলে কোনো একটি পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে ভগ্নাংশ দ্বারা ভাগ করব। ওকে, কোনো একটি পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা ভগ্নাংশ দ্বারা ভাগ করব, তাহলে আসো 10 ডিভাইডেড বাই 7 সমস্ত 2-এর 1, 10 ডিভাইডেড বাই 7 সমস্ত 2-এর 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 এখানে ভাজ্য বা 10
অর্থাৎ ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে বামে যে অংশটা থাকবে, লবের যে অংশ থাকবে বা আমরা ভাজ্যের যে অংশ বলবো, এটা অপরিবর্তন থাকবে। তোমরা ঐকিক নিয়মে ম্যাথগুলো করতে যেয়ে তোমরা খেয়েও হারায় ফেলো। অর্থাৎ এইটা তোমরা ডানে লিখে ফেলো, এটা বামে লিখে ফেলো। যদি আমি এখানে লিখেছি এই ম্যাথটা তোমাদের ক্যালকুলেশনটা করাতে যে আমি দেখাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্রকে আমরা অপ্রকৃত করব। 7 × 14 আর 15/2। এরপরে আমরা করব কি, 10কে আমরা 2 ভাগের 15 ভাগের বিপরীত ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করব। এখন নর্মালে আমরা গুণের নিয়মে আমরা এবার গুণটা করে নিতে পারি বা একবারে লঘিষ্ঠ করতে পারি। তবে নিচে যেহেতু 1 আছে, অনেকেই ভুল করে ফেলো। এটা না করে তোমরা ধীরে সুস্থে ক্যালকুলেশন করতে পারো। 5 × 2 = 10, 3 × 5 = 15, তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4, তাহলে 3। এটাকে মিশ্র করলে 3 × 1 = 3, একবারে আমি লিখে দিলাম, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব ভাগফল 1/3 লিখে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি ক্লাস 5-এর ক্লাসগুলো নিচ্ছেন। অ্যাকচুয়ালি বলতে কি, এই edutubd.com-এ আমরা ক্লাস, বিশেষ করে আমি ক্লাসগুলো নিচ্ছি সবসময়। এই 5 থেকে 10 পর্যন্ত প্রতিটা ক্লাসে আমাকে রিসার্চ করতে হয় কীভাবে ক্লাসগুলো রিপ্রেজেন্ট করব। এর ভিতরে আমার অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে আমার অজান্তে, সেগুলো শুধরানোর চেষ্টা আমি করি। এবং আমার বিজ্ঞ অনেক সহকর্মী আছেন, অনেক শিক্ষক মণ্ডলী আছে, বাংলাদেশের অনেক নামি দামি শিক্ষক মণ্ডলী আছে। তাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র ব্রেনে যতটুকু আমি পারি, যতটুকু শেখাতে পারি, ততটুকু আমি মেলে ধরার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আসো, এখন আমি আরেকটি ভগ্নাংশ যেটা পেয়েছি, যে অ্যাট এ টাইমে যদি আমাদের গুণ ভাগ থাকে, সেই ক্ষেত্রে আমরা বর্ডমাসের নিয়মে কিভাবে দেখাবো। তাহলে দেখো 7 ভাগের 3 ভাগ। তবে আমি এই ম্যাথটা ক্যালকুলেশনটা করার আগে আমার এই সমস্যা যেটা দেওয়া আছে, আমি একটি সমস্যা লিখেছি। এইটা যে 7 ভাগের 9 বর্গমিটার একটি দেওয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। অর্থাৎ একটি পাত্রে 4 ভাগের 3 ডেসিলিটার রং আছে, কালার আছে। আমার একটা এরকম ওয়াল দেওয়া আছে, এই ওয়াল আমাদের কালার করতে হবে। তাহলে খেয়াল করো, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে। তাহলে আমাদের বলেছে 1 ডেসিলিটার দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে। তাহলে যে উত্তরটা, যে প্রশ্নের আনসারটা আমাদের চাবে, সেটাকে ঐকিক নিয়মে আমাদের সবসময় ডানে লিখতে হবে, সবসময় ডানে লিখতে হবে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো, 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে 7 ভাগের 9 বর্গমিটার একটি দেওয়াল রঙিন করতে। যেহেতু এই বর্গমিটার আমাদের চেয়েছে কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে, তাহলে ওটাই আমাদের ডানে লিখতে হবে। কারণ আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ, বা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, এটাই আমাদের এখানে ক্লিয়ার করার জন্য আমি এই গাণিতিক সমস্যাটা লিখেছি। তাহলে দেখো আমাদের বলছে কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে। তাহলে আমরা লিখব 4 ভাগের 3 ডেসিলিটার, সম্পূর্ণ লেখে নেই, লিখছে রং লাগে 7 ভাগের 9 বর্গ মিটার দেওয়াল রঙিন করতে। এত বর্গমিটার দেওয়াল রঙিন করতে, এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবা, রঙিন করতে। ওকে, তাহলে এত ডেসিলিটার রং লাগে এত বর্গমিটার দেওয়াল রঙিন করতে। আমাদের চেয়েছে কত বর্গমিটার দেওয়াল রঙিন করতে হবে বা আমাদের লাগবে। সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, তাহলে এত ডেসিলিটার, এটা একটি ভগ্নাংশ, এটাও একটি ভগ্নাংশ। তাহলে আমরা যখনই বলছি যে 1 ডেসিলিটার রং করতে লাগে, তাহলে সম্পূর্ণ যদি বলি আমাদের 4 ভাগের 3 ভাগ ডেসিলিটার রং ছিল একটি পাত্রে, তার 1 অংশ
অর্থাৎ এখানে 4/3 অংশের আবার আমরা যদি বলি এক অংশ রং করতে এত রং লাগবে কত বর্গমিটারে, তাহলে সামান্য রং নিয়ে আমার যদি একটি ঘরের কোনো দেওয়াল রঙিন করতে হয় তাহলে আমার কম জায়গা রঙিন করা যাবে। যার কারণে আমাদের আগেও বলেছি যে এখানে 7/9 অংশ আমাদের ডানে যে অংশটা থাকবে এটা অপরিবর্তন আকার রাখতে হবে। তাহলে 1 ডেসিলিটার রং করতে আমাদের কম জায়গা রঙিন করা যাবে, যার কারণে আমাদের এটা হবে ভাগ। ওকে, এই যে একটি গাণিতিক প্রবলেম, যে গাণিতিক প্রবলেমটা তোমরা অনেকে প্রবলেম করে ফেলো, অর্থাৎ তোমরা এইটা অনেকেই তোমরা এই 4/3টাকে আগে লিখে ফেলো এবং 7/9টাকে তোমরা পরে এভাবে লেখো। এটা খুবই ভুল। আমরা সম্মানিত শিক্ষক মণ্ডলী পিএসসির খাতা যখন দেখি তখন অনেক কষ্ট লাগে যে একজন শিক্ষার্থী এত কষ্ট করে ক্যালকুলেশন করছে, ভাগটা উল্টিয়ে গুণ করছে, তারপর লঘিষ্ঠকরণ করছে, তারপর ফিনিশিংটা দিচ্ছে, কিন্তু তারা ভুলটা আগেই করে আসছে। এবং এমনও হয় যোগ্যতা ভিত্তিক প্রশ্নে খ নম্বরের রেজাল্টটা নিয়ে আমাদের গ নম্বরের আনসার করতে হয়, বা গ নম্বরের কোনো রেজাল্ট নিয়ে আমাদের ঘ নম্বরে আনসার করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা এই ভুলগুলো করে ফেলো। আমি একটি অনুরোধ করব তোমাদের কাছে, তোমরা ধীরে সুস্থে বুঝে ম্যাথগুলো সলিউশন করবে। কারণ ক্লাস 5-এর যে বইটি আছে ম্যাথের প্রতিটা পেজ যদি খুবই ভালো করে তুমি প্র্যাকটিস করো, যে সময় আছে এই সময়ের ভিতর কয়েকবার তুমি রিভিশন দিতে পারবে। যার কারণে তোমাদের কাছে অনুরোধ, তোমরা স্লোলি আগাবে না, তোমরা বুঝে বুঝে ম্যাথগুলো করবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে 1 ডেসিলিটার রং করতে লাগে আমাদের ডানে যে বর্গমিটার আছে এইটা আমাদের অপরিবর্তন আকারে আমাদের ভাজ্য আকারে থাকবে। কখনো আমাদের এইটা আমাদের তখন ভাজক হিসাবে থাকবে, বা এইটা আমাদের লব আকারে থাকবে, এইটা আমাদের হর আকারে কিন্তু থাকবে, এটা মনে রাখবা। অর্থাৎ এইটা আমাদের ভাজক হিসাবে হয় বেশি, ওখানে আমাদের ভাগের ক্ষেত্রে কম তো হবেই, বা এটা আমাদের হর আকারে থাকবে, এটা তোমাদের মনে রাখতে হবে। কখনো তোমরা এটাকে ভাজ্য আকারে বা লব আকারে লিখবে না। আবার আমি ক্রস চিহ্ন দিয়ে তোমাদের এ কথাটাই বলবো। ওকে, তাহলে সমস্ত 3-এর ডেসিলিটার রং করতে লাগে এত বর্গমিটার দেওয়াল রঙিন করতে। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই ভুলটা যেন না হয় সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। কারণ কষ্ট করে আমরা অনেক প্র্যাকটিস করি, অনেক ক্যালকুলেশন করি, পরীক্ষার হলে যে তারপরে আমাদের ব্রেন ততটা খাটে না। দোয়া করি তোমরা সবসময় সঠিকটাই লেখো। এখন আসো আমরা আগের নর্মাল নিয়মেই এটা তাহলে অপরিবর্তন আকারে থাকলো 4/3 যেহেতু ভাগ, এটার বিপরীত ভগ্নাংশ দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে কি অবস্থা হচ্ছে দেখো, 3 3 9, 3 1 3, তাহলে আমরা পাচ্ছি 3 4 12/7। এটা এত বর্গ মিটার। এটাকে তোমরা একটা লাইনে ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার একটা লাইন তোমরা লিখে নিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে মিশ্র ভগ্নাংশ যদি করো তোমরা রাফে মিশ্র ভগ্নাংশটা দেখাতে পারো। 7, তাহলে 5, তাহলে 1/7/5 পেলাম। তাহলে 1 আমরা 7/5 বর্গ মিটার পাচ্ছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে ভুলটা হয় এই ভুলটা যেন না হয় তোমরা একটু খেয়াল করবে। তাহলে আমাদের লেখার যে অঙ্কগুলো সব কিন্তু খুব সাবধানে তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে আমি একটি গাণিতিক সমস্যা এখানে দেখালাম। এখন আসো এখানে 3টি ম্যাথ আছে যেটা সরলীকরণের ক্ষেত্রে আমি বলবো অ্যাট এ টাইমে যদি আমাদের গুণ এবং ভাগ একসাথে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো তোমাদের লিখে দেখাবো। ওকে, তাহলে লক্ষ্য করো 7/3 গুণ 4 ডিভাইডেড বাই 5/3। তাহলে আমাদের এই একটি সরলীকরণে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমি আর 3টি অঙ্ক যদি সলিউশন দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। তাহলে বডমাসের কাজ যদি করতে হয় একটি সরলীকরণ, অ্যাকচুয়ালি এটাকে আমি বলবো সরল।
ভগ্নাংশের আমাদের ভাগ গুণ আছে, তাহলে আমাদের গুণের যে কাজটা আছে, গুণ আকার আছে, এটা অপরিবর্তন রাখবো। অ্যাকচুয়ালি আমাদের প্রথম কাজ হচ্ছে এইটার ক্যালকুলেশন করা। তাহলে 4কে অপরিবর্তন রেখে 3/5 আমাদের বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এবং একটি কথায় বারবার মনে রাখবে যে তোমাদের যদি সমস্যা হয়, গুণের ক্ষেত্রে সব লবগুলো উপরে লিখবে আর হরের ক্ষেত্রে তোমরা নিচে লিখবে। সব লবগুলো গুণ করলে সব হরগুলো এখানে হর আকারে গুণ লিখলে। এখন আসো এখানে যদি লঘিষ্ঠ করা যায়, লঘিষ্ঠ করব আমরা। 3 3 কেটে গেল, 4 5 20/7, এটাকে আমরা 7 2 14 আর 6 20, 7 2 14 6 20, এটাই হলো আমাদের সরল ফল। এটা হলো আমাদের সরল ফল। ওকে, 2 সমস্ত 7/6। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় আমাদের edutubebd.com ক্লাস দেখতে থাকো। তোমরা তোমাদের ছোটোখাটো যে ভুলগুলো হয় সেই ভুলগুলো তোমরা এখানে বুঝতে পারবে। এরপরে আসো দেখো, আরেকটি আমি আরও 2টি গাণিতিক সমস্যা লিখেছি যে 3টি ভগ্নাংশই আমাদের ভাগ আকারে আছে। ওকে, তাহলে 3টি ভগ্নাংশই আমাদের ভাগ আকারে আছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি। 9/2 ডিভাইডেড বাই 7/4 ডিভাইডেড বাই 6/5। লক্ষ্য করো, এখানে আমি কোনো মিশ্র ভগ্নাংশ হয়তো রাখি না। যদি মিশ্র ভগ্নাংশ থাকতো সেই ক্ষেত্রে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেবে। তারপরে নর্মালে ভাগ থাকলে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ করব। তো লক্ষ্য করো, এখানে এট এ টাইমে 3টা ভগ্নাংশের মাঝখানে 2টি ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব? নর্মালে মনে রাখবা, এটা তো আমাদের অপরিবর্তন থাকবে। এইটা দ্বারা ভাগ করা অর্থ হচ্ছে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করব। ওকে, আবার এইটা দ্বারা ভাগ করা অর্থ হচ্ছে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করব। এখন আসো, তুমি যদি বলো স্যার এখানে যদি আমি লঘিষ্ঠ করি, এটাও এখানে করা যাবে। অথবা তুমি যদি মনে করো স্যার আমি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সব লবগুলো আমি গুণ করে নিলাম আর সব হরগুলো আমি গুণ করে নিলাম। তারপরে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো। অথবা 2 1 2, 2 2 4 পেলাম, 3 3 9, 3 2 6, বা এই 2 1 2 আমি এখানে লিখে দিলাম 2। তাহলে উপরে আছে 7, আমাদের 3 5 কত বলো তো 15। এখানে আমরা যদি দেখাতে চাই লঘিষ্ঠকরণ, 2 2 4 পাচ্ছি, তারপর আমরা 3 2 6 পাচ্ছি, 3 3 9, এটাও আমরা লিখতে পারবো 7/15। তাহলে আমরা এখানে সরল ফল 15/7 আমরা লিখে দিলাম। ওকে, অ্যাট এ টাইমে 3টি ভাগে একসাথে যদি থাকে, ধীরে সুস্থে প্রথমটা অপরিবর্তন রেখে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ গুণ করবে। এরপরে থার্ড ভগ্নাংশ যে আবার যেহেতু ভাগ চিহ্ন আছে, তাহলে একদম লাস্টের ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করবে। কারণ ভাগের নিয়মই অর্থ যে সংখ্যা দ্বারা তুমি ভাগ করবে সেই সংখ্যার বিপরীত ভগ্নাংশ দ্বারা তোমাকে গুণ করতে হবে। ওকে, এরপরে আসো দেখো, আরেকটি সরলীকরণ আছে তোমাদের মেন বইয়ে দেখবে, এগুলো 64 পেজে অনেকগুলো সরলীকরণ আছে। সে সরলীকরণগুলো দেখলে বুঝতে পারবে। তাহলে 15 5/6 গুণ 3/14, এখানে সবগুলো আমি আগের যে ম্যাথটা করলাম সে তারই লাস্টের অংশটা। তাহলে এখানে আমরা লঘিষ্ঠ যদি করতে চাই, তাহলে আমরা 3 1 3, 3 5 15, 5 1 5, এখানে 5 1 5 হলো। তারপর দেখো 7 1 7, 7 2 14। তোমরা অনেকেই এটা লেখো 6 2 12, উত্তর লিখে দিয়ে আসো। আমার এই ম্যাথটা করার উদ্দেশ্য একটি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উপরে কোনো সংখ্যায় পাও নাই, নিচে পেয়েছো 6 2 12, তোমরা আনসারটা 12 লিখে দিয়ে আসো। এই যে তোমাদের ভুলগুলো, এই ভুলগুলোই তোমাদের হয়। তোমরা এমন ভুল করবে না। তোমরা একটু খেয়াল করো, কোনো ভগ্নাংশে কাটাকাটি করে লঘিষ্ঠ করে দেখো লবে কিন্তু আমাদের 1 আছে, যার কারণে এই ভগ্নাংশগুলো তোমরা ধীরে সুস্থে প্রয়োজন বোধে তোমরা এভাবে করে ক্যালকুলেশন করার জন্য এবার লিখে নাও। 7 1 7, 7 2 14, 3 5 15, 1 থাকলো, 3 1 3, 3 1 3 3। আমরা লবে দেখতে পাচ্ছি 1 1 1, 1 1 1, আর হরে দেখতে পাচ্ছি 2 1 2, সরি এখানে 6 2 12। তাহলে এখানে আমাদের লবে আছে কত 1, অর্থাৎ সঠিক আনসারটা হবে 12/1 ভাগ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের edutubebd.com-এ সবসময় চোখ রাখো। তোমরা দেখতে পাবে যে আমাদের এর পরবর্তীতে পঞ্চম শ্রেণীতে আমরা সপ্তম অধ্যায় যে ভাগের দশমিকের গুণ বা ভাগ আছে, এই দশমিকের গুণ বা ভাগ তোমরা পরবর্তী ক্লাসে পাবে এবং 6-এর ক এবং খ অনুশীলনী মিলে আমরা যখন যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তখন তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। তোমরা ভালো থেকো, শুভকামনায় আমি আজকে এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।